আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা সকলে এটা জানেন যে 21শে ডিসেম্বর হুন্ডা তাদের একটি অ্যাডভেঞ্চার বাইক বাংলাদেশের মধ্যে লঞ্চ করেছে। আর সেই বাইকটি হলো হুন্ডা NX 200। এই বাইকটা বাংলাদেশের মধ্যে লঞ্চ হওয়ার পরেই কিন্তু তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। তবে এত আলোচনার মাঝেও কিন্তু কিছু কিছু কমেন্ট আমি পেয়েছি যে তারা বলতেছে এই বাইকটা নাকি পরিপূর্ণ একটা অ্যাডভেঞ্চার বাইক না, এই বাইকের ইঞ্জিন নাকি একটা নেকেড স্পোর্টস বাইকের ইঞ্জিন। তো এখন হয়তো আপনারা অনেকেই ভাবতেছেন যে এটা আবার কেমন কথা, কারণ হচ্ছে এই বাইকটা দেখতে কিন্তু পরিপূর্ণভাবে একটা অ্যাডভেঞ্চার বাইকের মতোই মনে হয়। তাহলে কোন কারণে মানুষ এটা বলতেছে? তো আমিও কিন্তু আপনাদের মতো প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু এরপরে যখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম, একটু ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম যে আসলে এই বাইকটা পরিপূর্ণ একটা অ্যাডভেঞ্চার বাইক না। আর কি কি কারণে এটা অ্যাডভেঞ্চার বাইক না, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে জানাবো। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি হতে যাচ্ছে, কারণ হচ্ছে আপনারা যদি অ্যাডভেঞ্চার বাইক মনে করে এই বাইকটি কিনেন, তারপর হয়তো আপনারা ঠকে যেতে পারেন। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওটি। তো শুরুতেই আপনাদেরকে বলি যে হুন্ডা NX 200 এই বাইকটা কিন্তু সামনে পিছন উপর নিচ আপনি যেখানে থেকেই দেখেন না কেন, যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখেন, এটা কিন্তু আপনাকে মনে হবে যে একটা অ্যাডভেঞ্চার বাইকই। কারণ হচ্ছে এই বাইকের ডিজাইন, লুকস, এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সিট হাইট, হ্যান্ডেল, এই সব কিছু কিন্তু একটা পরিপূর্ণ অ্যাডভেঞ্চার বাইকের আদলেই তৈরি করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও এই বাইকটা পরিপূর্ণ অ্যাডভেঞ্চার বাইক না। কারণ হচ্ছে একটা স্পোর্টস বাইক, একটা কমিউটার বাইক এবং একটা অ্যাডভেঞ্চার বাইক, এগুলোর মধ্যে পার্থক্য হয় কিন্তু একটা বাইকের ইঞ্জিনের মাধ্যমেই। তো আপনি যদি একটা বাইক বানান নিনজা এর মতো পুরো বানিয়ে, মানে লুকস ডিজাইন পরিপূর্ণ একটা এস্টুয়ার হয়ে গেছে, কিন্তু আপনি সেটার ইঞ্জিন ব্যবহার করলেন ডিসকভারের ইঞ্জিন, তাহলে কিন্তু সেই বাইকটা নিনজা এস্টুয়ার হলো না। তো ঠিক তেমনই আপনি যদি একটা বাইক কিনতে যান, যদি আপনার নিয়ত থাকে যে আপনি সিটিতে চালাবেন অথবা হাইওয়েতে চালাবেন, তাহলে কিন্তু আপনি খুঁজবেন যে সেই বাইকটার পাওয়ার বেশি কিনা, টপ স্পিড বেশি কিনা। আবার যদি উল্টোটা হয়, মানে আপনি যদি চান যে ট্যুর করার জন্য বাইক কিনবেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে সেই বাইকের টর্ক বেশি আছে কিনা এবং শক্তি বেশি কিনা। হুন্ডা NX 200 এই বাইকটাতে কাগজে কলমে 200 সিসির ইঞ্জিন ব্যবহার করা হলেও এই বাইকটাতে কিন্তু আসলে 185 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আমি যদি সহজ ভাষায় বলি তাহলে আমি বলবো যে হুন্ডা হর্নেট 2.0 এই বাইকের ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে। কেন, সেটার কথাই আমি এখন আপনাদেরকে বলতেছি। যে আপনারা দেখেন হুন্ডা হর্নেট 2.0 সেটা কিন্তু হলো একটা নেকেড স্পোর্টস বাইক, আর সেই বাইকের মধ্যে ব্যবহার করা হয়েছে 185 সিসির একটি ইঞ্জিন। তো সেই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন 16.37 bhp এবং ম্যাক্সিমাম টর্ক পাচ্ছেন 15.9 নিউটন মিটার। অথচ এটা একটা অ্যাডভেঞ্চার বাইক, হুন্ডা NX 200 এটা অ্যাডভেঞ্চার বাইক হওয়া সত্ত্বেও এই বাইকের মধ্যে আবার বলা হচ্ছে কি 200 সিসির ইঞ্জিন, অথচ এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 16.27 bhp এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 15.1 নিউটন মিটার। তো সেই ক্ষেত্রে আপনারা ইঞ্জিনের দিক দিয়ে দেখেন 200 সিসি হয়েও কিন্তু হুন্ডা নেকেড স্পোর্টস বাইক যেটা হুন্ডা হর্নেট 2.0 ইঞ্জিন থেকেও কিছুটা কম। তো এই জন্য আমি বলতেছি যে এই বাইকটা পরিপূর্ণ অ্যাডভেঞ্চার বাইক না। কারণ হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে কিন্তু পাওয়ারের তুলনায় টর্ক থাকে অনেক বেশি, শক্তি থাকে বেশি। কারণ হচ্ছে অ্যাডভেঞ্চার বাইকগুলো চলেই তো খারাপ রাস্তায়, এরপরে উঁচু নিচু রাস্তায়। তো সেই কারণে এই বাইকটাতে আপনারা টপ স্পিড পাচ্ছেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আপনার রয়্যাল এনফিল্ডের দিকে তাকান, তাহলে রয়্যাল এনফিল্ড বাইকের মধ্যে ব্যবহার করা হয়েছে 350 সিসির ইঞ্জিন, অথচ সেটা থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন, মানে টপ স্পিড পাচ্ছেন 120 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু এই বাইকটাতে পাচ্ছেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এই জন্য আমি বলতেছি যে এই ইঞ্জিন দিয়ে এটাকে অ্যাডভেঞ্চার বাইক বলা চলে না। তো আপনারা এই বাইকটাকে হুন্ডা হর্নেট 2.0 সেই বাইকের আপডেট ভার্সন বলতে পারেন, কারণ হচ্ছে এই বাইকটা হুন্ডা হর্নেট 2.0 থেকে অনেক দিক দিয়েই এগিয়ে আছে। তো এখন আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে হুন্ডা তাহলে কি আমাদেরকে অ্যাডভেঞ্চার বাইক নামে ঠকাচ্ছে? আমি এর উত্তরে বলবো যে না, কারণ হচ্ছে হুন্ডা আমাদের দেশের উপযুক্ত করেই তাদের এই বাইকটা আমাদের দেশে এনেছে। তো সেই কারণে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে বাংলাদেশের মধ্যে কয়জন মানুষ আছে যারা শুধুমাত্র ট্যুর করার জন্যই বাইক কিনে। আপনি যদি নিজে প্রশ্ন করেন যে আপনি যদি বাইক কিনেন তাহলে কি আপনি শুধুমাত্র ট্যুর করার জন্যই বাইক কিনবেন? আপনারা যদি বাইরের দেশে দেখেন, এক একটা মানুষের কাছে 3টা-4টা করে বাইক থাকে, তারা এক একটা কাজের জন্য এক একটা বাইক ব্যবহার করে। যখন সে দৈনন্দিন কাজে যায়, অফিসে যায়, তখন সে তার নর্মাল বাইকটা ব্যবহার করে, বন্ধু বান্ধবের সাথে শো আপ করতে গেলে স্পোর্টস বাইক ব্যবহার করে, আর যখন ট্যুর করতে যায় তখন সে ব্যবহার করে তার অ্যাডভেঞ্চার বাইকটি। কিন্তু বাংলাদেশের মধ্যে কত পার্সেন্ট লোক এমন আছে যারা 3টা-4টা করে বাইক রেখেছে এক একটা কাজের জন্য? এরপরে বাংলাদেশের রাস্তাতে দেখেন, আপনার বিদেশের রাস্তায় দেখলে অনেক রকমের সেখানে জায়গা আছে অ্যাডভেঞ্চার করার মতো। তাদের বরফের জায়গা আছে, এরপরে মরুভূমি আছে, জঙ্গলের রাস্তা আছে, কাদা বালি অনেক রকমের রাস্তা আছে। কিন্তু বাংলাদেশে কয়েক জায়গায় পাহাড় আছে, পাহাড়ি অঞ্চল আছে, সেই পাহাড়ি অঞ্চলেও কিন্তু সুন্দরভাবে সব গাড়ি চলাচলের মতো রাস্তা বানানো আছে।
তো এই বাইকটা আপনি কোথায় নিয়ে ট্যুর করবেন, এরকমের অ্যাডভেঞ্চার বাইক দরকার। এই বাইকটা আমাদের জন্য আমি বলবো যে আমাদের জন্য একদম উপযুক্ত করে বানানো হয়েছে। কারণ হয়েছে যে বাংলাদেশের মধ্যে অনেক যে জায়গায় কিন্তু রাস্তা অনেক ভাঙা চূড়া, এরপরে খারাপ রাস্তা। তো এই বাইকটা কিন্তু সেই খারাপ রাস্তাতেই চালানোর জন্য উপযুক্ত করে বানানো হয়েছে। এছাড়া আপনারা এটাকে কমিউটার প্লাস অ্যাডভেঞ্চার এই দুইটা বাইকই বলতে পারেন। কারণ হচ্ছে আপনি দৈনন্দিন কাজেও ব্যবহার করতে পারতেছেন, এরপরে আপনি ট্যুরও করতে পারতেছেন। কারণ হচ্ছে একটা ট্যুর করতে গেলে একটা বাইক থেকে যত রকমের ফ্যাসিলিটি দরকার হয় সবকিছুই কিন্তু এই বাইকটা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। একটা আপনি লং রাইডে গেলে আপনার একটা সিট পজিশন দরকার হয় আরামদায়ক, আপনি সেটা পাচ্ছেন। এরপরে হ্যান্ডেল পজিশনটা আরামদায়ক দরকার হয়, সেটাও পাচ্ছেন। এরপরে আপনি মানে লং ট্যুরের জন্য সবকিছু এটাতে পাচ্ছেন। তো এটাকে আপনারা অ্যাডভেঞ্চার বাইক বলতে পারেন। আবার দৈনন্দিন যে ব্যবহার করবেন একটা টপ স্পিড পাচ্ছেন অনেক ভালো, 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো সেই টপ স্পিডের কারণে কিন্তু আপনারা এটা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারতেছেন, হাইওয়েতে যান অথবা সিটিতে যান। তো এই কারণে আমি বলবো যে হুন্ডা তাদের এই বাইকটাকে একদম উপযুক্ত করেই আমাদের জন্য এদেশে এনেছে। তো আপনারা যদি এই বাইকটাকে হুন্ডা হর্নেট 2.0 সাথে তুলনা করেন, তাহলে হুন্ডা হর্নেট 2.0 সাথে এটা সব দিক দিয়ে মোটামুটি মিলে যায়। তবে শুধুমাত্র দাম আর কিছু কিছু দিক দিয়েই পার্থক্য আছে। দামের দিক দিয়ে হুন্ডা হর্নেট 2.0 থেকে এই বাইকটা 26,000 টাকা বেশি। আর এছাড়া এই বাইকটা হলো একদম অ্যাডভেঞ্চার বাইকের আদলে তৈরি করা। এই কারণে হুন্ডা হর্নেট 2.0 থেকে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি, যার কারণে এটা যে কোনো রাস্তায়, বাংলাদেশে যে কোনো রাস্তায় আপনি সুন্দরভাবে চালাতে পারবেন। এরপরে এই বাইকের সিট পজিশন, হ্যান্ডেল পজিশন এমনভাবে তৈরি করা যে আপনি লং রাইডের জন্য একদম পারফেক্টলি চালাতে পারবেন। এছাড়া এই বাইকের মধ্যে আপনারা পাচ্ছেন ডুয়াল চ্যানেল ABS। তো ব্রেকিং এর দিক দিয়ে কিন্তু এটা হুন্ডা হর্নেট 2.0 থেকে এগিয়ে আছে। তো আশা করছি এতক্ষণে আপনাদের মনের সংশয়টা কিছুটা চলে গেছে যে আপনি এই বাইকটা নিয়ে আপনি যেমন দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন, ঠিক তেমনই আপনি ট্যুরের জন্য ব্যবহার করতে পারবেন। তবে এত কিছুর পরেও কিন্তু আমি এই বাইকটাতে কিছুটা কমতি মনে হয়েছে, সেটা হলো যে এই বাইকটা যেহেতু একটা অ্যাডভেঞ্চার বাইক, সেহেতু এই বাইকের ইঞ্জিনের মধ্যে টর্কটা আমার মতে বেশি দেওয়া দরকার ছিল। কারণ যেহেতু একটা অ্যাডভেঞ্চার বাইক নাম দেওয়া হয়েছে, সেহেতু এই মানুষগুলো কিন্তু এই বাইকটা নিয়ে ট্যুর করার একটা আশা জাগবে, সেই কারণে টর্কটা আরেকটু বেশি হওয়ার দরকার ছিল। এরপর আরেকটা যে কমতি সেটা হলো অয়েল কুলিং সিস্টেম দেওয়ার দরকার ছিল। যদি লিকুইড কুলিং দিত তাহলে তো আরো বেস্ট ছিল, কিন্তু এটাতে দেওয়া হয়েছে এয়ার কুলিং সিস্টেম। তো যেই কারণে এটা লং রাইডে গেলে ইঞ্জিনটা কিন্তু ততটা ঠান্ডা করতে পারবে না। তো এরপরে আরেকটা বিষয় আমার কাছে লাগলো যে সেটা হলো USD সাসপেনশন। কারণ হচ্ছে এই বাইকটা যেহেতু অফ রোডে চলবে, তো USD সাসপেন্ড তো একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু যদি ট্যুরে যায় মানুষ, যে খারাপ রাস্তা চালায়, তখন কিন্তু USD সাসপেনশনটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। তো এই কারণে আমার মতে এই বাইকটাতে কমপক্ষে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া দরকার ছিল উন্নত মানের। তো আশা করছি এতক্ষণে আপনারা এই বাইকটা অ্যাডভেঞ্চার বাইক নাকি অন্য কোনো বাইক সেটা এতক্ষণে হয়তো বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এই দামে আপনার আগে আরেকটা কথা বলে রাখি যে এই বাইকটার দাম হলো 3,15,000 টাকা। আপনারা চিন্তা করেন যে এই বাইকটা যদি ইয়ামাহা আনতো বাজারে, তাহলে সেটার দাম কত রাখতো? লবণ কোম্পানি যদি এই বাইকটা বাজারে আনতো, তাহলে সেটার দাম রাখতো কমপক্ষে 5 লাখ টাকার উপরে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কম দামি বাইক, মানে দাম কম রাখলে মনে হয় এটা যেন খারাপ বাইক। আসলে তাদেরকে যে বাটপার বানায়, মানে তাদেরকে যে ঠকায়া বাটপারি করে টাকা নিতেছে, সেটা আর তারা ভাবে না। তো আশা করছি আপনাদের কাছে এই বাইকটা ভালো লেগেছে। তো এই দামে কার কার কাছে এই বাইকটা একদম পারফেক্ট মনে হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এছাড়া আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষায় থাকবো। তো যারা যারা বলে যে এই বাইকটা অ্যাডভেঞ্চার বাইক না, তাদেরকে আপনারা কি বলবেন? তো এই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।